বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব, সেই ঘটনাটা যার সঙ্গে যে শেয়ার করেছে তার সঙ্গে না, তার বন্ধুর সঙ্গে ঘটা একটি ঘটনা। তিনি একজন পুলিশ অফিসার এবং কি ঘটে সম্পূর্ণ ঘটনাটা শেয়ার হয়। তবে কিছু তার নাম এবং ঘটনার এক্স্যাক্ট স্থান, প্লেসকে বর্ণনার মধ্যে আমরা রাখছি না। ঘটনাটা 10 বছর আগে, 10-12 বছর, মোটামুটি অ্যাপ্রক্স 10 বছর, 12 বছরের আগেকার ঘটনা। একটা অদ্ভুত ঘটনা, যেখানে একটা মানুষ, জলজ্যান্ত মানুষ, 2 সপ্তাহের মধ্যে প্রথমে পাগলামিতে পরিণত হয় এবং তারপরে তার ডেথ হয়ে যায়। তো অদ্ভুত ধরনের ঘটনাটা শুনতে লাগে আমার, ফলে আমি চ্যানেলে শেয়ার করছি। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে বন্ধুরা, যেটা বলতে চাই আপনাদের, যে আমাদের আশেপাশে প্রত্যেক নিত্য নৈমিত্য দিনে এমন অনেক কিছু ঘটে যায় যা আমরা কোনো রকম কোনো খবরাখবর পাই না। কারণ এই সমস্ত ঘটনা কোনো মিডিয়া বা কোনো নিউজ পেপারে চট করে আসে না। কারণ আমাদের খবর বা ঘটনা, দুর্ঘটনা সব কিছু জানবার উপায় হচ্ছে টিভি চ্যানেল, মিডিয়া বা খবর, নিউজ পেপার বা এখন অনলাইন। বাট কিছু এরকম অনেক কিছু আছে যা ন্যাচারাল নয়, আনন্যাচারাল, বাট প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু সারা পৃথিবীতে ঘটে চলেছে। তো চলুন ডাইরেক্ট ঘটনাতে আমরা চলে যাই। যিনি ঘটনাটা শেয়ার করেছেন তিনি একজন লয়ার, ক্রিমিনাল লয়ার। তারও নাম তিনি উল্লেখ করেননি, কিন্তু যিনি যা বলেছেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। হাই শান্তনু, আশা করি ভালো আছো। তবে তোমার সঙ্গে কথা বলে অনেক দিন পর কথা হচ্ছে, কারণ এনার সঙ্গে বলে রাখি যে এনার সঙ্গে আমার এমনি একটা কাজের মাধ্যমে পরিচয় হয়। তবে ছোটোখাটো একটা কাজের মাধ্যমে। উনি যে ক্রিমিনাল লয়ার সেটা তখন আমি জানতে পারি, তারপরে এতগুলো বছর পর এই চ্যানেলের মাধ্যমে উনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং যা কিছু ঘটনা উনি শেয়ার করেন সেটা এবার আমি শুরু করছি। তোমার সঙ্গে একটা ঘটনা আমি শেয়ার করতে চাই, তবে স্থান, কাল, পাত্র এবং ব্যক্তির নাম আমি উল্লেখ করব না, কারণ বুঝতেই পারছো যে একজন পুলিশ অফিসারকে নিয়ে ঘটনা। তো তার যেখানে পোস্টিং হয়, কলকাতায় থাকতেন, কিন্তু সেখানে তারপর পোস্টিং হওয়ার পর এই দুর্ঘটনাটা ঘটে 2 সপ্তাহের মধ্যে। তো বিস্তারিত রূপে আমি তোমার সঙ্গে শুরু থেকে ডিসকাস করছি, মানে শেয়ার করছি। ঘটনাটা আজ থেকে 10 বছর, 12 বছর আগেকার ঘটনা। কলকাতায় ভালো কাজ এবং করার পরিপ্রেক্ষিতে ওনাকে একটা জায়গায় ট্রান্সফার করা হয়। তবে সেই সময়কার, আজ থেকে 10 বছর আগেকার ঘটনা যেহেতু, সেই সময়কার এমনই একটা ভায়োলেন্স এলাকায় তাকে ট্রান্সফার করা হয় ইন্সপেক্টর পোস্ট হিসাবে, যেখানে বলতে পারো নিত্য নৈমিত্য প্রত্যেক পদক্ষেপে এরকম, মানে ঘটনাস্থলে এরকমই ঘটনা হয়, খুন খারাপি, বোমাবাজি ইত্যাদি হতে থাকে। তো এই হেন পরিস্থিতিতে সে একজন সৎ পুলিশ অফিসার হিসাবে তাকে ট্রান্সফার করা হয় ক্রাইমকে কন্ট্রোল করার জন্য। এবং বলতে গেলে সে, মানে যার ঘটনা আমি তোমার সঙ্গে শেয়ার করছি, সে একজন সৎ মানুষ এবং আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। মানে কোনো কিছু এভরিডে আমাদের কথা হতো, একবার নয় একাধিকবার। এবং কলকাতা থাকাকালীন একটা ঘটনা বলি, কলকাতা থাকাকালীন যখন পুলিশে জয়েন করার 1-1.5 বছরের মধ্যে উনি, যে ছেলেটা, নাম উল্লেখ করতে পারবো না, তো যেগুলো শেয়ার করতে, এমনি তো বন্ধু বান্ধবের মধ্যে যা আলোচনা হয় সেটা তো ঠিকই, কিন্তু মাঝে মাঝেই বলতো যে জানিস তো কিছু কিছু আছে যা আমরা বুঝতে পারি না, কিন্তু তারা আমাকে বুঝছে। তো প্রথমে এসব কিছু বুঝতে পারতাম না, তো পরে এটাই বলতাম যে একজন এডুকেটেড পার্সন হয়ে পুলিশে চাকরি করছিস, তোর মুখে এই সমস্ত কথাগুলো সাজায় না। বাট সেটাই যে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে সেটা কে আশা করতে পারে বলো। এরপর তার ট্রান্সফার হয় এলাকায়। ট্রান্সফার হওয়ার পর, তবে এখানেও একটা ঘটনা আছে যে ফিল্মে যেমন দেখানো হয় না, যে যেদিন জয়েনিং ডেট তার আগের দিন অনেক পুলিশ অফিসার জয়েন করে, তো এটাও আমার সঙ্গে শেয়ার করে যে আমার যেদিন জয়েনিং ডেট থাকবে তার আগের দিন আমি গিয়ে জয়েন করব, অবস্থাপনাগুলো ভালো করে বোঝা যাবে বলে। তো সে যথারীতি যায়
এবং ট্রান্সফারটা শুধু একদিন মানে 1-2 মাসের নয়, একটা লং ট্রান্সফার ছিল। ফলে পরিবার নিয়ে যাওয়া সেটা একটা বড় ব্যাপার ছিল। ফলে সে আগে ডিসিশান নেয় যে থাকবে তো পুলিশ মানে গভর্নমেন্ট কোয়ার্টারে, বাট পরিস্থিতি আপ ডাউনস বুঝে তবে ফ্যামিলিকে সেখানে ডাকবে বলে সে নিজে আগে যায়। তো যথারীতি সে সেখানে গিয়ে পৌঁছয় এবং সমস্ত কিছু বন্দোবস্ত হয়, তার থাকার জায়গা, তার যেদিন ডিউটি জয়েনিং ছিল তার আগের দিনই সে জয়েন করে, মানে গিয়ে পৌঁছয় এবং সমস্ত সেখানকার অফিসারদের সঙ্গে, ছোট বড় সবাই অফিসারদের সঙ্গে, এবং সে ছেলেটি খুবই মিশুকে ছিল। মানে এমনি পুলিশ অফিসারের দিক দিয়ে তার যথেষ্ট ডাকাবুকো ছিল এবং সৎ কাজকর্ম করতো, বাট ব্যাপারটা হচ্ছে যে সে মানসিকতার দিক দিয়ে সবার সঙ্গে মিশতে ভালোবাসতো এবং মানুষকে রেসপেক্টও করতো। এই নয় যে, তবে হ্যাঁ, যেখানে যেরকম সেখানে সেরকম তো একটা কথা আছে, সেই অনুযায়ী সে সম্পূর্ণ মেনটেন করতো। ঘটনা শুরু হয় তার জয়েনিংয়ের 2-3 দিন পর থেকে। ব্যাপারটা হচ্ছে যেখানে কোয়ার্টার পেয়েছিল সেই কোয়ার্টারের থেকে থানার দূরত্ব বেশি দূরত্ব ছিল না। তো সেখানে কারেরও ব্যবস্থা ছিল, মানে গভর্নমেন্ট থেকেই মানে থেকেই তাকে একটা কারের ব্যবস্থা করে দেওয়া হয়। এবং সেখানে গিয়েও তার কিছু ওখানে আগে থেকেই বলতে পারো 2-1 জন আমার মতন না হলো, মানে ক্লোজ ফ্রেন্ড না হলেও কিছু বন্ধুবান্ধব ছিল ওর। তো সেই বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলে একটা বাইকের ব্যবস্থা সে করেছিল। তারপরে তো অনেক কিছু চিন্তাভাবনা পরিকল্পনা ছিল। এমনিতেও পুলিশের গাড়ি ছিল, জিপ যেটা বা প্রাইভেট কার যেটা এখন দেয় গভর্নমেন্ট তরফ থেকে, তখনও ছিল। বাট নর্মাল বাইকে যাতায়াত করতে সে বেশি করতো, কারণ সেটা কেন কিসের জন্য সে অত কিছু তো বলা মুশকিল। বাট আমরা অনেকবার বলেছি যে যখন কথাবার্তা হতো ফোনে, যে তুই যখন গাড়ি পেয়েছিস গাড়ি করে যাতায়াত কর। তো সে বাইকেই মোটামুটি টুকটাক করে যাতায়াত করতো বাড়ি থেকে। তবে হ্যাঁ, কোনো রকম অফিসিয়াল ডিউটিতে যদি বেরোতো তখন কিন্তু অফিসিয়াল কারটাই ইউজ করতো। জয়নিংয়ের 2-3 দিন পর সে কিছু জিনিস, যে কোয়ার্টারে তাকে মানে সে থাকবার জন্যে গেছিল, সেখানে কিছু ঘটনা অনুভব করে, যেটা প্রথম শেয়ার করে আমার সঙ্গে। সেই ঘটনাটা হচ্ছে এরকম: রাত্রিবেলার দিকে বিভিন্ন রকম খুনের আওয়াজ, মানে একজনকে খুন করলে, মার্ডার করলে মার্ডারের যে সমস্ত জিনিস আওয়াজপত্র, বা একে অপরকে মারলে ধরো একজন মানুষ তাকে 4-5 জন চেপে ধরেছে, সেই সমস্ত শব্দ বা আওয়াজ সে শুনতে পেত। এবং যখন এই কথাটা প্রত্যেক দিন, যেহেতু আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে এবং তার ফ্যামিলির সঙ্গে কথা হতো, আগে তো আমার সঙ্গে কথা বলতো, তো কথা যখন হতো এই ঘটনাটা যখন শেয়ার করে, তো আমি তাকে এটাই বলি যে অত্যাধিক মাত্রায় তুই এই সমস্তগুলো নিয়েই চিন্তা করিস বলে এই সমস্তগুলো তুই হ্যালুসিনেট করছিস, বা কিছু না কিছু হচ্ছে, যেটা এত চিন্তা করার দরকার নেই। পরিস্থিতি এমনিই ওখানকার খারাপ, তো কাজে মন দে। তো আমি এইটুকুনি বলে চুপচাপ হয়ে যাই। কিন্তু যে যেটা বুঝতে পারে, তো ও আমাকে বলে যে দেখ, তুই যেটা ভাবছিস ন্যাচারাল, এটা কিন্তু আমি যেটুকুনি জানি যে এটা আনন্যাচারাল ব্যাপার। এত রাত্রিরে এবং যে যে স্থান থেকে আওয়াজ আসছে বাড়ির এবং রাস্তার থেকেও, সেখানে যখন আমি পর্যবেক্ষণ করি এবং দেখি কেউ কোথাও নেই, তো সাউন্ড কোথা থেকে আসছে? সবসময় তো এরকম হতে পারে না কখনো। তো যাই হোক, সেটাকে আমরা ইগনোর করি, তার বাড়ির লোকও ইগনোর করে এবং আমিও ইগনোর করি। এরপরে যখন সে ডিউটি যেত, রাত্রিবেলা কোনো রকম পেট্রোলিংয়ে যাচ্ছে বা কোনো রকমভাবে বাড়ি ফিরছে, সে বিভিন্ন রকম ভিশন দেখতে পেত রাস্তায়। কীরকম? যে একটা লাশ কেউ খুন করে রাস্তায় ফেলে দিয়ে গেছে। এবং ব্যাপারটা হচ্ছে সেই সময়কার সেই স্থানের ঘটনাটা কিছুটা বলতে পারো না, পুরোটাই এরকমই ছিল। যে ঘটনা যখন দেখা যেত, তুমি যদি হেঁটে যাও বা শুনতাম যেটা। এবং এটাও বলে রাখি যে নিউজ মিডিয়া বা এতে আমি যেহেতু ক্রিমিনাল এতে রয়েছি, এরকম অনেক খবর জানবে, এটা বলা উচিত নয় তবুও বলছি, যে পাবলিক হয় না, যেটা আমরা জানতে পারি আর পুলিশে যারা কাজ করে তারা জানতে পারে যে এই সমস্ত কিছু কিছু ঘটনা যেখানে মার্ডার হচ্ছে বা
ক্রাইম হচ্ছে কিছু ঘটনা, যেই ঘটনাটা একদম লোকে চক্ষুর সামনে চলে আসে, মিডিয়া সেগুলোকেও কভার করে ঠিকই, যেটা আমরা পাবলিকে সবাই পাবলিক মানে আম জনতা শুনতে পায়। বাট এরকম অনেক কিছু থাকে যেটা হাইড করে দেওয়া হয়, সেটা একটা খুব মানে দরকারও থাকে হাইড করা, তার জন্যই হাইড করা হয়। তো ওখানকার ভায়োলেন্স এত বেড়ে গেছিলো, ক্রাইম, যে চিন্তাধারার বাইরে। তার ফলেই বিশেষ করে তাকে পোস্টিং করা হয় ওখানে, আমার ওই বন্ধুকে, ক্রাইমকে কন্ট্রোল, এবং আরও অনেক বড় বড় মাথাও ছিল যে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো যখন বাড়ি ফিরতো বা বিশেষ করে রাত্রির বেলা বা সন্ধ্যের পর থেকে যখন ধরো ফিরছে বা কোথাও যাচ্ছে, মাঝে মাঝেই এরকম দেখতে পেত যে লাশ পড়ে আছে। এরকম অনেকবার হয়েছে এই 2 সপ্তাহের মধ্যে। কারণ 2 সপ্তাহ বলছি সেটা আগে গিয়ে বুঝতে পারবে, যে এরকম দেখার পর একটা সার্টেন ডিস্টেন্সে বডি যেহেতু দেখতে পাচ্ছে পড়ে আছে, সে কন্ট্রোল রুমে খবর দিত যে লোক পাঠাতে যে এরকম মার্ডার হয়েছে। কিন্তু যখন লোকজন আসতো মানে আদার্স ফোর্স আসতো 4-5 জনের, তখন দেখা যেত সেই স্পটে একটা খুনের মানে বিন্দুমাত্র নেই, লাশ তো অনেক দূরের কথা। তো এইরকম মানে ঘটনা ঘটতে থাকে তার সঙ্গে, যেখানে কানাঘুষো হতে থাকে যে কিছু মস্তিষ্ক বিকৃতি আছে ওর। বাট আমরা তো জানি এটা সুস্থ সবল মানুষ, সে গেছে। বাট এই সমস্ত ঘটনা ঘটতে থাকে যখন আমাদের কাছেও শেয়ার হয়, মানে ও নিজেই শেয়ার করে, আমরা তখনও ভাবি যে ও অত্যাধিক মাত্রায় এই সমস্ত ক্রাইম বা ছোটোবেলা থেকে ওর মধ্যে একটা প্যাশন ছিল পুলিশ অফিসার হবে এবং হয়েও দেখিয়েছিল। বাট এই সমস্ত ব্যাপারে যে এত ইনভলভমেন্ট, তার ফলে যেটা হয় না, মানুষ যেটার মধ্যে বেশি একটু ইনভলভ হয়ে যায়, তো সেই সমস্ত রাত্রির বেলা হোক বা ঘুমের মাধ্যমে হোক বা স্বপ্নের মাধ্যমে হোক বা মাঝে মাঝে মানে দিনে রাতে চোখের সামনেই হ্যালুসিনেট করতে থাকে। কিন্তু তখনও বুঝতে পারা যায়নি যে ঘটনা কোন দিকে এগোচ্ছে। তো এইরকম আর এক রাত্রির বেলা সে ডিউটি সেরে যখন নিজের অফিসিয়াল কারে, বাইক ছিল না, বাড়ি ফিরছে, তো এরকম দেখতে থাকে যে কিছু লোক একজনকে ধরে মানে স্ট্র্যাপ করছে, মানে ছুরি মারছে। তো অটোমেটিক্যালি সে গাড়ি থেকে নেবে, তার মানে একজন ড্রাইভারও ছিল, সে লোকাল। তো ড্রাইভার কিন্তু কিছু বুঝতে পারেনি, পরে যেটা জানা যায়, কিন্তু সে স্পষ্ট দেখতে পাচ্ছে এরকম, এবং গাড়ি থেকে নেবে, চলন্ত গাড়ি থেকে নেবে, দৌড়ে সেই জায়গায় গিয়ে মানে জাস্ট একে বলে প্রোটেক্ট করার জন্যে গিয়ে দেখে কোথাও কেউ নেই। এবং এই ঘটনা 1 সপ্তাহের মধ্যে অত্যাধিক মাত্রায় বাড়তে থাকে। রাস্তায় চলতে গেলে ধরো হাঁটছে, মর্নিং ওয়াক করতো, মর্নিং ওয়াকের মধ্যে হঠাৎ করে দেখতো যে মানে এই ঘটনাগুলো তখনই আমরা জানতে পারি প্রত্যেক দিনের যা যা ঘটতো আমার সঙ্গে শেয়ার করতো। বাড়ির সঙ্গে করতো কি করতো না, কিছু ঘটনা স্কিপ করে যেত, বাট আমার সঙ্গে প্রত্যেকটা ঘটনা শেয়ার করতো, কারণ আমি বোঝবার চেষ্টা করতাম। এবং প্রত্যেকবারই আমি ওকে গাইড করি যে তুই হ্যালুসিনেট করছিস, তুই একটু মানে অন্য কিছু চিন্তা কর বা কিছু মুভি দেখ বা কোনো রিল্যাক্সেশনের মধ্যে থাক। যে এত জানি কাজকর্মের দায়িত্ব, একটা গুরুত্ব দায়িত্ব থাকে, সবার থাকে না, কিন্তু ওর ছিল। কিন্তু জিনিসটা যে এতটা মানে পাগলামির পর্যায়ে বা এতটা গম্ভীর পর্যায়ে পৌঁছে যাবে, এবং এই ঘটনার জন্যে ওর অফিসে, থানার মধ্যে বলছি, অনেক কানাঘুষো শুনতে পাওয়া যায়, যেটা ওই আমাকে বলে যে এর মাথা খারাপ আছে বা উল্টোপাল্টা বকে, একটু সাবধানে থাকতে হবে। মানে যেটা হয় সাধারণ, যেটা একটা জিনিস তুমি ধরো দেখছো, সেটা আমি দেখতে পাচ্ছি না, বাট তুমি সেটা কি করে আমাকে বোঝাবে যে তুমি যেটা দেখছো ওটা সত্য? বাকি তো কেউ দেখতে পাচ্ছে না ওই স্পটে দাঁড়িয়ে। এই করতে করতে প্রচণ্ড অসুস্থতা হয়ে যায়। মানে একদিন দেখা যায় যে ফোন আসার না কারণে আমি ওর থানাতে ফোন করি, এবং ও বাড়ি থেকেও ফোন আসে। তো তখন ফোন রিসিভ করে বলে আমার খুব জ্বর। মানে যে ঘটনাটার এক্ষুনি আমি বললাম যে গাড়ি থেকে, চলন্ত গাড়ি থেকে নেবে যখন, ওই ঘটনাটা দেখার পর ও যখন রিয়েলাইজ করে, এবং সেই রাত্রেই যখন কথা হওয়ার পর সকালবেলায় একটা কল আসতো, মানে মর্নিংয়েই আমাদের কল স্টার্ট হতো 6টা 6:30। তো সেটা না আসাতে, যেহেতু রেগুলারের ব্যাপার, তো আমি ডাউট করি যে কোনো হয়তো ঘুমিয়ে পড়েছে বা অসুস্থতারে, সেটা বুঝতে পারিনি। বাট যখন সেকেন্ড কল টাইম পেরিয়ে যায়, তখন আমি ফার্স্ট কল করি, তো তখন জানা যায়, তারপরে তোর বাড়ির লোকও ফোন করে যে জ্বর হয়েছে। জ্বর হওয়ার দরুন প্রচণ্ড দুর্বল, এবং ডাক্তার দেখাবে ওখানে।
তো যথারীতি ওর মানে অফিস কিছু কলিগ থাকে, তারা তো ওকে ডাক্তারখানাও নিয়ে যাওয়া হয়। তো ডাক্তার মেডিসিন দেওয়া হয়, এটা 1 সপ্তাহের এন্ডের দিকের ঘটনা। মেডিসিন দেওয়া হয় এবং মেডিসিন দেওয়াতে জ্বরের কোনো হেরফের হয় না, উল্টে জ্বর আরও বাড়তে থাকে এবং তার সঙ্গে সঙ্গে ভুলভাল বকা জ্বরের মাধ্যমে আমাকে ওরা নিয়ে যাবে, ওই চোখের সামনে চলে আসে, এক্ষুনি দরজাটা বন্ধ, মানে এইরকম উল্টোপাল্টা বকতে থাকতো। আবার যখন এই ঘটনাগুলো, এখন বলবে যে আপনি কি করে জানতে পারলেন, এই ঘটনাগুলো আমরা পরে যখন ওখানে গিয়ে পৌঁছোই স্পটে, ওর ফ্যামিলির সঙ্গে আমিও যাই, তখন ওর মানে যে কোয়ার্টারে থাকতো সেই কোয়ার্টারের এই লোকজন বলে, আরও যে যারা যারা গভর্নমেন্ট করতো, যে এরকম ভুলভাল বকছে বা এরকম ঘটনা ঘটেছে। এবং সেকেন্ড উইক যখন আরম্ভ হয়, মানে ফার্স্ট উইকের ঘটনা শেষ হলো, সেকেন্ড উইকের পর থেকে যেখানে আমরা 4 দিনের মাথায় সেই স্পটে গিয়ে পৌঁছোই, আমরা ওর ফ্যামিলির মধ্যে বলে রাখি মা আছে, বাবা আর একজন ভাই। তো আমরা পৌঁছোই, প্রত্যেকে পৌঁছে যেটা দেখি যে ছেলেকে আমরা এখানে আসতে দেখি, যে এরকম ধরনের তার শারীরিক গঠন সম্পূর্ণ মনে হচ্ছে যে সে প্রায় ধরো 6-7 মাস ধরে ভুগলে যেরকম হয়, যে কোনো রিকভারি নেই, সেরকম তার শারীরিক অবস্থা এবং কথাবার্তার মধ্যে কোনো সংযোগ নেই, মানে এই মাত্র এই বলছে তো ওই মাত্র ওই বলছে। তো আমরা এটা দেখে আমরা ডিসিশান নিই এবং ওর ফ্যামিলিও ডিসিশান নেয় যে কলকাতায় নিয়ে আসবো। তো যেটা ঘটে, কলকাতায় তো আমরা নিয়ে আসি সমস্ত কিছু, বাট এখানে নিয়ে আসার পর পুরোপুরি মানসিক পাগলামিতে পরিণত হয়। মানে নিজেকে নিজে ভয়, নিজেকে নিজে মারধর, অত্যাচার করা, মানে নিজেকে নিজে একটা ঘরের মধ্যে ব্লক করে দেওয়া, সমস্ত কিছুতে আমরা এগুলো লক্ষ্য করি এবং সাংঘাতিক রকমভাবে আমরা সাংঘাতিক রকমভাবে মানে হচ্ছে এমন কোনো ডক্টর এই লেভেলের, যেহেতু একটা সাইকোলজিক্যালি ব্যাপার আমরা ভেবেছিলাম, তো সাইকিয়াট্রিস্ট থেকে আরম্ভ করে যা যা করার দরকার আমরা করি। এবং শেষ মুহূর্তে মানে এটা ঘটছে কিন্তু আর সেকেন্ড উইকের মধ্যে, মানে আমি ঠিক হয়তো তোমাকে ঠিক বোঝাতে পারছি না, বাট এটা বোঝাতে চেষ্টা করছি, খুব কুইকলি ঘটে ব্যাপারটা। এবং একটাই কথা, ও যখন সেন্সে থাকতো বা সেন্স কখন থাকছে কখন সেন্স থাকছে না, সমস্তটাতেই একটাই কথা, ওরা এসছে 4-5 জন আমাকে নিয়ে যাবে। তো এই ব্যাপারটা জাস্ট আমরা এটাই তখনও ভাবছিলাম যে এটা মানে যে পরিস্থিতিতে ওকে মানে চাকরিতে গেছিলো, ওই সমস্ত মানে যেটা হয় না, একটা এনভায়রনমেন্টও তো কাজ করে, এতটাই সে ইনভলভ হয়ে গেছিলো পরিস্থিতির সঙ্গে, যার ফলে এই সমস্ত ব্যাপারগুলো ঘটছে। বাট এটা আমরা কখনোই ভাবিনি যে ভৌতিক কিছু ঘটনা ঘটছে বা কোনো পজিশন বা কোনো রকম কেউ তাকে কন্ট্রোল করছে, বা সত্যিকারের যা ঘটনা ও যে ফিল করতো বা আমাদের সঙ্গে শেয়ার করতো। বাড়ির লোকের সঙ্গে কম, আমার সঙ্গে বেশি এই ঘটনা, যেহেতু একটা বন্ধুর মতন বুঝতেই পারছো যে সব রকম কথা আমরা আলোচনা করতাম। এরপর শেষের একদিন বাড়ি থেকে এইটা ডিসিশন নেয়, অনেক ডাক্তার বদলি হয়েছে, তো একজন পূজারি ভালো মতন, তো ওদের বাড়ির একজন চেনাশোনা ছিল, যে এই সমস্ত ব্যাপার নিয়ে চর্চা ফর্চা করে, মানে পড়াশোনা আছে, মানে দেখলে বুঝতে পারবে না, কিন্তু বেশ ভদ্রলোক, অভিজ্ঞ এই সমস্ত ব্যাপারে। ওনার কাছে যখন ওকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়, তো উনি এটাই বলেন যে অনেক লেট করে ফেলেছেন, আর কিচ্ছু করা যাবে না, যেটা হবার ঘটে গেছে। এখন যদি আমি কিছু করতে চাই তাহলে সেখানে সঙ্গে সঙ্গে আমারও রিস্ক, এবং আমি যদি ধরো কোনো কিছু করেও যদি পারতাম যে একজনের প্রাণ বাঁচানো গেল, তাহলে আমি করতাম, কিন্তু এই একদম শেষ পর্যায়ে। তো আমরা তখন ওনাকে জিজ্ঞেস করি সমস্ত কিছু, তো উনি যেটা বলেন যে এই যেখানে যায় এবং প্রথম থেকে এই সমস্ত ব্যাপারগুলো, যেটা কলকাতা থাকতেও রিয়েলাইজ করে যে আরও অনেক কিছু আছে আমাদের এই জগতে, যে ঘটনাটা প্রথমের দিকেই আমি শেয়ার করি, যেটা আমরা খুব গুরুত্ব দিই না আমি। তো ওখানকার যেহেতু অপঘাতে সব মার্ডার হচ্ছে, ধরো মানে কোনোটাই তো ন্যাচারাল ডেথ নয়, সেই সমস্ত স্পিরিটেরা ওর আকর্ষণে আসে, এবং সব তো বুঝতেই পারছো যে আমি খুলে বলতে পারছি না।
এই কারণে বলতে পারছি না যে অনেকটা আরও সময় লেগে যাবে ঘটনাচক্রে পুরো বোঝাতে গেলে। তো এটা বুঝেছিলাম যে পুরোপুরি প্রজেস্ট হয়ে গেছে, মানে আর কিছু করা যাবে না। এবং এই ঘটনা যখন ওনার কাছে নিয়ে যাওয়া হয়, আমরা অনেক কাকুতি মিনতি করি, কারণ বিশ্বাস থাকুক বা না থাকুক, একটা যখন ওয়ে আউট পাওয়া গেছে তো সবাই চেষ্টা করে। দেখো, বিশ্বাস অনেকের আছে, অনেকের নেই, কিন্তু যখন কোনো রাস্তা খুলছে না, তো একটা রাস্তা যখন দেখতে পাচ্ছি আমরা, তো সেখানে আমরা তাকে রিকোয়েস্ট করি যে আপনার খরচাপাতি নিয়ে কোনো চিন্তা নেই, যা করার আপনি তাই করুন। কিন্তু উনি এটাই বলেন, খরচা করে কেন, কোটি টাকা খরচা করলেও আর কিছু করা যাবে না, যেহেতু অনেক দেরি হয়ে গেছে এবং খুব ফাস্ট গ্রো করেছে ব্যাপারটা। এই ঘটনার সেকেন্ড দিনে যার কথা আমি বলছি, অটোমেটিক্যালি রাত্রিবেলা এইরকম একজন মানুষ যাকে তার সততা এবং তার কর্মকে দেখে সেই জায়গায় ট্রান্সফার করা হয়েছিল, মানে সে সুইসাইড করে একটা সময় দেখা যায়, যে চিন্তাধারার বাইরে। আমাদের কাছে এই ঘটনাটা, মানে এই ঘটনা ঠিক বলবো না, এই কী বলবো, এটাকে ঘটনা বলবো না কি বলবো আমি জানি না, এই পরিস্থিতিটা এতটাই প্যাথেটিক যে 2 সপ্তাহের জন্যে একটা জায়গায় একটা মানুষ গেল, জলজ্যান্ত মানুষ, সেখানে এমন কি ঘটলো যেটা তার মৃত্যু পর্যন্ত, মানে মৃত্যুবরণ করতে হলো তাকে। তার অনেক কিছু আশা আকাঙ্ক্ষা জীবনে থেকেই যায়, বুঝতেই পারছো। তো এইটাই আমার ঘটনা যে শেয়ার করতে পারলাম। অনেক চেপে চেপে রেখেছিলাম, কিন্তু হ্যাঁ, শেয়ার নিশ্চয়ই এদিক ওদিক করেছি, কিন্তু কোনো এরকমভাবে শেয়ার করিনি যে আজকে যেটা তোমার সঙ্গে আমি শেয়ার করলাম। তো একদিন এসো, দেখা হবে, কথা হবে। আর বাট পরিস্থিতি যখন এখন এই যে ঘটনাটা তোমাকে বলছি, এখনও রিয়েলাইজ করি সেই সমস্ত দিনগুলো, সেই সমস্ত প্রত্যেক দিন আমাদের এভরিডে কথা, শুধু একবার নয় একাধিকবার কথা, খুঁটিনাটি সমস্ত বিষয় আমিও তাকে বলতাম, খুঁটিনাটি সমস্ত বিষয় সেও আমাকে বলতো। কিন্তু বলে না, সত্যিকারের এই ঘটনার পরে আমিও কিছু কিছু জিনিস বিশ্বাস করতে থাকি যে জীবনে এরকম অনেক ঘটনা আছে যেটা তোমার আমার চিন্তাধারার বাইরে, বাট যখন ঘটে যায় তখন রিয়েলাইজেশন হয় যে কিছু তো ছিল। মানে আগে হয়তো যদি বুঝতে পারতাম, তাহলে হয়তো আগেই ওকে কোনো না কোনোভাবে যদি এদিকে নিয়ে আসা যেত কলকাতায়, তাহলে হয়তো সে আজও বেঁচে থাকতো এবং তার জীবনকে ভালো মতন অনুভব করতে পারতো। তবে হ্যাঁ, এর একটা অন্য ঘটনাও আমার সঙ্গে ঘটে ওর মৃত্যুর পর, যেটা আমি তোমাকে বলে রাখছি, তবে পুরোটা বলতে পারবো না। একদিন এসো, সেই ঘটনাটা আমি পুরোপুরি শেয়ার করব। যে মৃত্যুর পরও আমি অনেক কিছু এরকম ড্রিমস দেখি, যেটা ঠিক আছে, তুমি একদিন এসো, আমি কথা বলবো, সেই ড্রিমসের ব্যাপারেও কথা বলবো। সেখান থেকে আমার দৃঢ় বিশ্বাস হয় যে হ্যাঁ, মৃত্যুর পরও কিছুটা কিছু জীবন থেকেই যায়, যেটা আমরা মনে করি যে এই মৃত্যুটাই এন্ড, বাট তা নয়। মৃত্যুর পরে হয়তো জাস্ট একটা নতুন শুরুয়াত হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। একটা অদ্ভুত ঘটনা, 2 সপ্তাহের মধ্যে একটা জলজ্যান্ত মানুষ গেল তার ডিউটি সম্পূর্ণ করতে, এবং যেরকম ক্যারেক্টার বোঝা যাচ্ছে যে মিশুকে মানুষ, জন্মনে মানুষ এবং সাহসী মানুষ। কারণ এই সমস্ত যেখানে ক্রাইম হয়, যেখানে যে সমস্ত পুলিশ অফিসাররা বা এইরকম লোকেরা যায়, তাদের সাহস তো একান্তই থাকা দরকার, না হলে এই ধরনের এনভায়রনমেন্টে কাজ করতে পারবে না। কিন্তু তারই সঙ্গে এরকম একটা অদ্ভুত ঘটনা আমরা রিয়েলাইজ করলাম, যেটা সত্যিই খুব দুঃখের। এবং কী যে হলো সেটাই তো ব্যাখ্যা হলো না এখানে ঘটনাতে, যে এটা বোঝা যাচ্ছে যে এখানে অনেক রকম আত্মার সম্মুখীন হয় তিনি, এবং তাকে আকর্ষণ করে, এবং তার হয়তো এমন কিছু ঘটনা ছিল পাস্টে, যেটা আমি এই ঘটনা শুনে রিয়েলাইজ করলাম। কারণ আমরা জানি যে পজিশন বলুক বা এই ধরনের ঘটনা, মৃত্যুটা একটা অদ্ভুত জিনিস না, যে ভয় খাই আমরা, অনেক কিছু দেখি, পালিয়ে যাই, কিন্তু কোনো বডিতে যখন পজেস্ট হচ্ছে বা পজিশন হচ্ছে বা কেউ যখন মৃত্যুবরণ করছে, তেমন তার পাস্ট কর্মা কিছু এরকম আছে বা ছিল, যার ফলে এই ঘটনাটা ঘটেছিল। যাই হোক, আপনারাও শেয়ার করুন আপনাদের কাছে ঘটে যাওয়া। বাংলাদেশ থেকে যারা শুনছেন তারা নিশ্চয়ই শেয়ার করুন। আপনাদের ঘটনা ঠিকঠাক হলে, সত্য ঘটনা হলে নিশ্চয়ই শেয়ার করব। মেলের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো কর্ম করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। নমস্কার।